দেখুন, নিঃসন্দেহে এটা সৌভাগ্য যে বড় কোনো বিপর্যয় বা বিরাট কোনো ক্ষয়ক্ষতি এই ভূমিকম্পে এখনও আমাদের এই শহর বা এই রাজ্যে হয়েছে বলে খবর আসেনি। কিন্তু সুজিতবাবু যে আশঙ্কার কথাটা বলছিলেন যে উচ্চ তীব্রতার ভূমিকম্প হলে এই শহরে বা পার্শ্ববর্তী এলাকায় বৃহত্তর কলকাতায় সরাসরি প্রভাব পড়তে পারে, সেটা সামলানোর জন্য আমরা কতটা প্রস্তুত সুজিতবাবু? না, সেটা সামলানোর জন্য আমরা সেইভাবে কোনো প্রস্তুতি তো দেখছি না। কারণ যেভাবে যে উঁচু টল বিল্ডিং এবং শর্ট বিল্ডিং তারা পাশাপাশি রয়ে যাচ্ছে, দুটো যখন কোনো ভাইব্রেশন হবে তখন ছোট বিল্ডিংটা যেভাবে কম্পন, তার যে কম্পনের যেটা হবে, উঁচু বিল্ডিংটা তার কম্পনটা অন্যরকম হবে। তো এই কম্পনের পার্থক্যের জন্যে কি হয়, এই 2021-এ যে আসামে যে ভূমিকম্পটা হয়েছিল নওগাঁতে, সেখানে দেখা গেছে ছবি অনেক রয়েছে যে একটা বাড়ি আর একটা বাড়ির ঘাড়ে এসে পড়েছে। নিচটা নয়, নিচে কিন্তু যে 2 ফুট বা 3 ফুট জায়গা রয়েছে, ওই 4 তলা বা 6 তলার ওপর থেকে সে তার পাশের বিল্ডিংটার ঘাড়ে গিয়ে পড়েছে। তো এই রকম জিনিস ঘটতেই পারে, যার জন্যে আমি যখন টল বিল্ডিংয়ে যাব, ওই 4 ফুট যে আমাকে ছাড়া, সেটা ওই 4 তলা পর্যন্তই মিনিমাম 4 ফুট ছাড়া উচিত। আর যদি টল বিল্ডিংয়ে যাই অ্যাকর্ডিংলি সেই ওটা তখন আর 4 ফুট থাকবে না, ওটা তখন 10 ফুট, 8 ফুট, 9 ফুট। কেননা আপনার যখন উঁচুতে উঠছি আমরা, সেই হাই লেভেলে গিয়ে যখন সে কাঁপবে, তার কম্পন কিন্তু একদম অন্যরকম, যেটুকু ছোটো বিল্ডিংয়ের নয়। কাজেই সেই জিনিসগুলো আমাদের ডিজাইনে বা আমাদের এই হচ্ছে কি না আমরা বলতে পারবো না, আমরা জানি না সেগুলো। আর এখন তো নতুন করে তো আবার এই যে ভূমিকম্পের জন্য যে কোড, সেই কোডটাও তো পাল্টে গেছে। এই 2025-এর শেষে যে নতুন কোড বেরিয়েছে, তাতে কিন্তু পুরো জিনিসটাই, ভারতবর্ষের পুরো সাইসমিক কোডই পাল্টে গেছে অনেক রকম।